আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি জানি আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নাগাদ শেখ হাসিনা ফিরতে পারেন। আমি সেই প্রসঙ্গে আসছি। আপনাদের মানে প্রশ্নের জবাব দিতে বা আপনাদের যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠা মেটানোর আমি পুরো চেষ্টা করছি। এখন আপনাদের মনে থাকতে পারে সার্জিও গোর তিনি খুব শীঘ্রই বাংলাদেশ যাচ্ছেন। বাংলাদেশ যাওয়ার আগে এই পটভূমিটা বলা দরকার। বাংলাদেশ যাওয়ার আগে তিনি শেখ হাসিনার সঙ্গে একবার দেখা করেছিলেন। এর আগে বহুবার করেছেন, কিন্তু এবারে দু একদিনের মধ্যে হয়তো দেখা করেছিলেন। আমি সঠিক ডেটটা আমি জানি না, ফলে আমি আপনাকে কনফার্ম বলতে পারবো না কবে দেখা করেছিলেন, কোন সময় দেখা করে, তার সঙ্গে কে ছিলেন। তো দেখা করার পরেতে তার সঙ্গে দীর্ঘ কথাবার্তা হয় এবং গতকালকে রাত্রিবেলা শেখ হাসিনা অজিত দোভালকে ফোন করেন যে আমি দেশে ফিরব, এ ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। অজিত দোভাল বললেন, আপনি তো কথা আপনি দেশে ফিরবেন সে কথা তো আপনি বলেছেনই, নতুন কি আছে? বলে আছে, কথা আছে। তারপরেতে অজিত দোভাল তার কাছে যান, তাদের মধ্যে দীর্ঘ কথাবার্তা হয়। আমি সে প্রসঙ্গে আসছি। তার আগে একটু বলি, আপনাদের দেশের যারা নেতা আছে তারাও তার সঙ্গে ফিরবেন। বিভিন্ন দেশে, লন্ডন, আমেরিকা থেকে বিভিন্ন দেশে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন। এবং কম্বোডিয়া থেকে আরম্ভ করে লন্ডন, আপনার আমেরিকা, তারপর আপনার কি বলে অস্ট্রেলিয়া, কোথাও বাদ নেই, বিভিন্ন দেশে তারা রয়েছেন। এখন তাদেরকে যাতে ঢোকার ব্যাপারে কোনো রকম ইমিগ্রেশনের ঝামেলা না হয়, তার জন্য 107 জনের না 105 জনের একটি লিস্ট আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে ধরিয়ে দেওয়া হয় যে তাদেরকে কোনো ঝামেলায় না জড়িয়ে তাকে যেন সিধে ঢোকানো হয়। এবং এদের থাকার ব্যবস্থা করার জন্য এই শুধু 4-5 দিন তারা থাকবেন, আইটিবিপি, সিআরপিএফ, তারপর আপনার যে সমস্ত সেনা অফিসার, সেনা ক্যান্টনমেন্ট, তারপর আপনার বিএসএফ এর যে সমস্ত ক্যান্টনমেন্ট, সে সমস্ত জায়গায় টোটাল 56টা ফ্ল্যাট বুক করা হয়েছে। এটা হচ্ছে গতকালের খবর, মানে বুক করা হয়েছে আগেই, খবরটা পেয়েছি আমি গতকালকে। এবং গতকাল রাত্রিবেলা থেকে আমি এই খবরটার পেছনেই লেগেছিলাম। তখন আমি একটা খবর পাই যে তুর্কির থেকে ফেরার পথে ভারতবর্ষে আসতে চান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তখন আমি কনফার্ম করতে পারিনি যে অত রাতে 10:30টার সময় ভিডিও করছি, কাকে ধরে কি কনফার্ম করবো। তা আজকে সকালবেলা কনফার্ম করেছি, ভারতের পক্ষ থেকে কোনো সবুজ সিগন্যাল দেওয়া হয়নি তার সঙ্গে কথা বলার জন্য, তাকে ভারতবর্ষে আসার জন্য কোনো সবুজ সিগন্যাল দেওয়া হয়নি, কারণ ভারতবর্ষ ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করে না। আপনাদের মনে আছে, ওয়াকারুজ্জামানের সঙ্গে আগে আমাদের সেনাপ্রধান দীনেশ ত্রিবেদী, পূর্বতন সেনাপ্রধান, রেগুলার যোগাযোগের মধ্যে ছিলেন। এখন নতুন সেনাপ্রধান যিনি এসছেন তিনি আর যোগাযোগ করেন না। তিনি একদম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছেন।
ফলে ওই যে কথাটা আমি বলেছিলাম গতকালকে, ফেরার তার ভারতবর্ষে তার আসার ওয়াকারুজ্জামানের ইচ্ছা প্রকাশ করা, এই খবরটা ঠিক ছিল, কিন্তু ভারতবর্ষ গ্রিন সিগন্যাল দেয়নি বলে তিনি ভারতবর্ষে আসতে পারছেন না, তিনি বাংলাদেশেই ফিরে যাচ্ছেন। তারপর তার কি হবে সে তো ভবিষ্যৎ বলবে। এবার ফিরে আসি শেখ হাসিনার কথায়। শেখ হাসিনা সঙ্গে গতকাল রাতে অজিত দোভালের কথা হয়েছে গভীর রাত পর্যন্ত, এবং শেখ হাসিনাকে অজিত দোভাল বলেন, আপনি তো বলেই দিয়েছেন যে আপনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন, আমরা সে ব্যবস্থা করছি, অন্তত সার্জিও গোর ফিরে আসুন, তিনি ফিরে এলে পরে তাহলে তো আপনি একটা ডেট ফিক্স করুন। উনি বললেন যে সার্জিও গোরের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে, তিনি আমার সঙ্গে কথা বলেই তিনি ঢাকা যাচ্ছেন, আমি বিস্তারিত বলেছি। এবং সেই ভিডিও, CNN এর সেই ভিডিও, যে সার্জিও গোর কি কি বার্তা নিয়ে যাচ্ছেন, কি কি প্রশ্ন নিয়ে যাচ্ছেন, সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা যদি পিছন দিকে একটুখানি ভিডিওগুলো ঘুরেই দেখেন, আপনার 7 দিন আগের ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। এবার তার ডেট জানতে চাওয়া হয়। তিনি একটা ডেট বলেছেন, আমি অমুক মাসের অমুক দিনকে ফিরব। দেখুন, দিনটা আমি বলবো না তার নিরাপত্তার স্বার্থে, কিন্তু মাসটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেপ্টেম্বর। ইতিমধ্যে যে সমস্ত জায়গায় আপনাদের নেতা মন্ত্রী পূর্বতন ছিলেন তাদেরকে সমস্ত ডেকে পাঠানো হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, তারা 4-5 তারিখে সেপ্টেম্বরের মধ্যে তারা কলকাতায় চলে আসছেন, এই দিল্লিতে চলে আসছেন। দিল্লিতে এসে তারা যে সমস্ত ভবনগুলো বললাম সে সমস্ত ভবনে তারা উঠবেন, তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এদিকে 107 সিটের একটি প্রাইভেট জেট ভাড়া করা হয়েছে। এখন উনি কোন পথে ফিরবেন সেটা কিন্তু ভারতবর্ষ ঠিক করে দেবে। বলেছেন, অজিত দোভাল বলেছেন আপনি ফিরুন, ঠিক আছে, কিন্তু আপনি রুটটা চেঞ্জ করুন। আপনি স্থলপথে ফিরবেন না জলপথে ফিরবেন না বিমান পথে ফিরবেন, আমরা বিমান রেডি করে রেখে দিচ্ছি আপনার জন্য। 107 সিটের একটি বিমান, প্রাইভেট জেট, তার জন্য যেদিন ফিরবেন তার 2 দিন আগে থেকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবেন, তাকে নামিয়ে দিয়ে চলে আসবেন। 107 সিটের একটি বিমান, প্রাইভেট জেট। এখন এই টোটাল ঘটনাটা আমি যদি ডেটটা বলে দিই তাহলে ভারত সরকার আমার পিটিয়ে লাশ করে দেবে, কারণ এটা সম্পূর্ণ তার নিরাপত্তার স্বার্থে। আপনারাও নিশ্চয়ই চাইবেন না তার নিরাপত্তা বিঘ্নিত হোক। তাই ডেটটা আমি বললাম না, মাসটা আমি বলে দিলাম, সেপ্টেম্বর মাস। এর মধ্যে সার্জিও গোর যাচ্ছেন, ভারতের সঙ্গে সার্জিও গোরের কথাবার্তা হয়েছে, ডক্টর জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা হয়েছে, এবং তারা একসঙ্গে ভারতবর্ষে এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে বাংলাদেশ নিয়ে কাজকর্ম করতে চায়। ভারত বলেছে আমাদের আপত্তি নেই। আমরা তো বলেছিলাম আগেই যে আমরা একাই করে নেব, কিন্তু আপনাদের যখন এত উৎসাহ এবং আপনাদের যখন এতটা অপরাধ বোধ, তখন আপনারা করুন, ভারতের যা সাহায্য লাগবে ভারত করবে, আর আপনারা যদি না করেন ভারত নিজে করে নেবে। সে সম্পর্কে রিপোর্টও আমি করেছিলাম। ফলে এই যে টোটাল ব্যাপারটা সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দয়া করে আমাকে দিনটা জিজ্ঞেস করবেন না,
আর আমায় ভুল বুঝবেন না যে আমি ইচ্ছে করে দিনটা বললাম না। আপনারা খুব ভালো করে জানেন এই জামাত এবং বিএনপি এই দিন জানতে পারলে তাহলে তার আগে থেকে কি ব্যবস্থা নিতে পারে। আপনাদেরও সতর্ক থাকতে হবে নেত্রীর ব্যাপারে। আর একটা কথা কি বলতে গেলাম আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, তিনি কোন পথে ফিরবেন সেদিনকেই তিনি জানাবেন। আর হ্যাঁ, যেটা ভুলে যাচ্ছিলাম সেটা আমি যেটা বলেছিলাম যে দিন সাতেক আগে তিনি জানিয়ে দেবেন দলীয় কর্মীদের দেশের যে আমি ওই দিনকে ওই পথ দিয়ে ফিরছি, এবং সেটা তিনি ভিডিও বার্তায় বলবেন। একটি বিদেশি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জাতির উদ্দেশ্যে এবং বিদেশিদের যত রাষ্ট্র আছে তাদের উদ্দেশ্যে ওই বার্তাটি দেবেন। সেটা হচ্ছে মার্কিন টেলিভিশন CNN। এটাও আমি বলে দিলাম। ফলে সারা বিশ্ব জেনে যাবে যে শেখ হাসিনা ওই দিনকে ফিরছেন। এইবার তারপরে তারা কাকে কি করে ফাঁসির দড়িতে ঝোলানো হয় সারা বিশ্বের চাপকে সামলে রেখে তারেক রহমান সরকার বুঝে নেবে। আমাদের কি আছে? আমরা চাই একটা সুন্দর ভালো বাংলাদেশ সরকার, যাদের সঙ্গে আমাদের একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের সম্পর্ক ছিল। আমরা এই বর্তমান বাংলাদেশ সরকারকে চাই না। বর্তমান বাংলাদেশ সরকারকে হটিয়ে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের বাংলাদেশ সরকার চাইছি, যেখানে পূর্বের ভুলগুলো আর দ্বিতীয়বার শেখ হাসিনা পূর্বের শিক্ষা নিয়ে দ্বিতীয়বার আর করবেন না, এবং দেশে ফিরে তিনিই দেশের হাল ধরবেন। সেটা নির্বাচনের মাধ্যমে হোক বা সরাসরি কি হবে তা আমি বলতে পারছি না। তবে সেপ্টেম্বরে উনি যে ফিরছেন সে ব্যাপারে আমি আপনাদের কনফার্ম করে দিলাম। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রি মহামান্য রাষ্ট্রপতি। লন্ডন ফোন কলে রাষ্ট্রপতির পতন শেষ পর্যন্ত কি ঘটছে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাগ্যলিপিতে। লন্ডন সফর, গোপনীয় একটি ফোন কল, আর তাতে যেন মুহূর্তে ওলটপালট হয়ে গেল দেশের রাজনীতির ক্ষমতার সমীকরণ। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় কি স্রেফ সময়ের ব্যাপার? চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেও সেই 10 দিনের সফরের এক গোপন কথোপকথনে কি কাল হলো রাষ্ট্রপতির জন্য? অনেকেরই ধারণা ছিল এবং আমরাও যেটি জানতাম যে বিএনপি সরকার হয়তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার কোনো পূর্ব পরিকল্পনা করছিল না। কিন্তু লন্ডনে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হওয়া সেই গোপন ফোন আলাপ যখন গোয়েন্দাদের হাতে চলে আসে, তখনই পাল্টে যায় পরিস্থিতি। ঢাকার শীর্ষ নীতি নির্ধারকরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে আর বঙ্গভবনে রাখা যাচ্ছে না। এই মুহূর্তের এই বিশেষ বিশ্লেষণে আমরা জানবো সেই লন্ডন ফোন কলে কিভাবে রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা বাজলো, পদত্যাগের পর তার ও তার পরিবারের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, আর একই সাথে একটু জানতে চাইবো যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সুরক্ষার রহস্যই বা কি। পুরো বিষয়টি গভীরভাবে বুঝতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দর্শক, মূল ঘটনার সূত্রপাত 2026 সালের মে মাসে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন সফর করেন। 2026 সালের 9 মে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং চিকিৎসা শেষে 18 মে দেশে ফিরে আসেন। আপাতদৃষ্টিতে এটি অত্যন্ত স্বাভাবিক এবং রুটিন একটি চিকিৎসা সফর বলে মনে হয়েছিল। এমনকি নীতি নির্ধারণী পর্যায়েও জানা যায় বিএনপি সরকারেরও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদে বহাল রাখা বা না রাখা নিয়ে তাৎক্ষণিক কোনো চরম সিদ্ধান্ত বা সরানোর পরিকল্পনা ছিল না। রাজনীতিতে এক ধরনের স্থিতি বজায় রাখার চেষ্টায় চলছিল।
কিন্তু বিপত্তিটা বাঁধল ঠিক সেই 10 দিনের সফরকালেই। লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অত্যন্ত গোপনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি দীর্ঘ টেলিফোন কথোপকথনে অংশ নেন। তাদের ধারণা ছিল এই কথোপকথন হয়তো সম্পূর্ণ গোপন থাকবে, কিন্তু তথ্যের নিরাপত্তা কতটা ভঙ্গুর হতে পারে তা হয়তো তাদের ধারণায় ছিল না। খুবই গোপনীয়তার সাথে হওয়া এই কথোপকথনটি শেষ পর্যন্ত চলে আসে দেশের শীর্ষ গোয়েন্দাদের হাতে। আমি আজ সকালে আরেক ভিডিওতে বলেছিলাম যে মাস দেড়েক বিএনপির সাথে রাষ্ট্রপতির সম্পর্ক খারাপ যাচ্ছে। এই ফোন আলাপটা লিক হয়েছে মাস দেড়েক আগে, আর এই ফোন আলাপ লিক হওয়ার পর থেকেই সম্পর্কটা আর স্বাভাবিক নেই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখন এই টেলিফোন কথোপকথনের রেকর্ড ও বিস্তারিত বিষয়বস্তু ঢাকার শীর্ষ নীতি নির্ধারকদের টেবিলে পৌঁছায়, তখন ঢাকার রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় সৃষ্টি হয়। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে সাবেক প্রধানমন্ত্রীর সাথে এ ধরনের গোপন যোগাযোগকে নীতি নির্ধারকরা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। তথ্য জানার পর বিন্দুমাত্র বিলম্ব না করে ঢাকার শীর্ষ নীতি নির্ধারকরা তাৎক্ষণিক ও একাট্টা সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি পদে জনাব শাহাবুদ্দিনকে আর কোনোভাবেই বহাল রাখা সম্ভব নয়। সংক্ষেপে বলতে গেলে লন্ডনে বসে তার নিয়োগদাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে যোগাযোগ করাটাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য চূড়ান্ত কাল হয়ে দাঁড়ালো। এই একটি ফোন কলে তার রাষ্ট্রপতির পদে থাকার সমস্ত সম্ভাবনার ইতি ঘটালো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পদত্যাগের পর সাবেক হতে যাওয়া এই রাষ্ট্রপতির ভবিষ্যৎ কি? তার সাথে আসলে কি ঘটতে যাচ্ছে? সূত্রের খবর অনুযায়ী আগামীকাল শুক্রবার, যা ছুটির দিন, এই ছুটির দিনেই যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তবে পদত্যাগের পরপরই রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যদেরকে আপাতত দেশ ত্যাগের অনুমতি নাও দেওয়া হতে পারে। শুধু তাই নয়, ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন তদন্ত সংস্থা তার নিজের এবং পরিবারের সদস্যদের অর্জিত সমস্ত সম্পদ ও অর্থনৈতিক লেনদেনের বিষয়ে ব্যাপক খোঁজ খবর নেওয়া শুরু করেছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর সাথে তাদের আর কি কি যোগাযোগ হয়েছে বা হচ্ছিল, সেই বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান রাজনৈতিক বন্দোবস্তে একটি বিশেষ ট্যাগ তো অত্যন্ত সহজলভ্য। ফ্যাসিস্টের দোসর বানিয়ে যদি তাকেও জেলে পুরে দেওয়া হয়, তবে হয়তো অবাক হওয়ার কিছুই থাকবে না। আইন ও রাজনীতি এখন কোন দিকে মন নেয় তা দেখতে মুখিয়ে আছে পুরো দেশ। এখানেই একটি চমৎকার বৈপরীত্য দৃশ্যমান হয়ে ওঠে। দেশের আরো একজন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কিন্তু এখনো বাংলাদেশেই বহাল তবিয়তে আছেন। তাহলে প্রশ্ন ওঠে, আব্দুল হামিদ কিভাবে নিরাপদে আছেন, যেখানে মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য দিন দিন চাপ বাড়ছে? রাজনৈতিক অঙ্গনে ও লোকমুখে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত রয়েছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ একটি বিশেষ রাজনৈতিক দলের শেল্টার বা রাজনৈতিক ছায়াতলে আছেন। এর নেপথ্যে যে সামাজিক ও রাজনৈতিক কারণগুলো বলা হয়ে থাকে তা অত্যন্ত চমকপ্রদ। কথিত আছে, আব্দুল হামিদের শ্বশুর বাড়ির সবাই বিপরীত ধারার দল জামায়াত ইসলামের রাজনীতির সাথে সরাসরি যুক্ত। রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও এই অভ্যন্তরীণ পারিবারিক ও সামাজিক সম্পর্কের কারণে জামাতের পক্ষ থেকে তিনি এক ধরনের পরোক্ষ সুরক্ষা পাচ্ছেন বলে মনে করা হয়, এবং তারাই তাকে এক প্রকার রক্ষা করে চলেছে। আব্দুল হামিদের যদি ব্যাকগ্রাউন্ডের কারণে এমন সুরক্ষা ব্যবস্থা থেকে থাকে, তবে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সুরক্ষার উপায় কি? বাস্তবতা বলছে, কোনো শক্তিশালী রাজনৈতিক সমঝোতা বা ব্যাকগ্রাউন্ড ছাড়া তার সামনে আর অন্য কোনো সুরক্ষার পথ খোলা নেই বললেই চলে। কোনো বড় ধরনের আপোষ বা সমঝোতা ছাড়া এই পরিস্থিতি থেকে বের হওয়া তার জন্য প্রায় অসম্ভব। এখন দেখার বিষয়, জল আসলে কত দূর গড়ায়। লন্ডনের সেই 10 দিনের সফর, সাবেক প্রধানমন্ত্রীর সাথে গোপনীয় ফোনালাপ এবং ঢাকার নীতি নির্ধারকদের কড়া সিদ্ধান্ত, সব মিলিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভবিষ্যৎ কোন গন্তব্যে গিয়ে ঠেকে তা দেখতে আমাদের চোখ রাখতে হবে আগামীকালের রাজনৈতিক ঘটনাবলিতে। দর্শক, এই আলাপের শেষে আবার একটি ঘোষণা দিয়ে আলাপটি শেষ করতে চাই। আজ রাত 10:30 এই বিষয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, রাষ্ট্রপতির পূর্বাপর অবস্থা নিয়ে আমরা একটি টক শো করব, অন্তরালের আলাপ। আর এই টক শোতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্লিটসের সম্পাদক
সালাউদ্দিন শোয়েব চৌধুরী। আশা করছি আপনারা সেই টক শোতেও যুক্ত হবেন। সে পর্যন্ত বিদায় নিতে চাইছি। দেখা হবে নিশ্চয়ই রাত 10টা 30 মিনিটে সরাসরি সম্প্রচারিত টক শোতে।